গাড়ি স্টার্ট নিচ্ছে না। চাবি ঘোরালে ভররা জাতীয় ক্ষীণ শব্দ হচ্ছে। শব্দে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। হাসান লিনার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, কি করা যায় বলো তো? লিনা ঢোক গিলল। হাসানকে সে অসম্ভব ভয় পায়। অফিস বসকে ভয় পাওয়া দোষের কিছু না, ভয় লাগাম ছাড়া হওয়াটা দোষের। হাসান জিজ্ঞেস করেছে, কি করা যায় বলো তো? অতি নির্দোষ প্রশ্ন। স্মার্ট মেয়ে হিসেবে লিনার বলা উচিত ছিল, স্যার চলুন আমরা একটা ক্যাব নিয়ে চলে যাই। তা না বলে সে ঢোক গিলছে। ঢোক গেলার মতো প্রশ্ন তো না। পিএর প্রধান দায়িত্ব বসের মেজাজের দিকে লক্ষ্য রাখা, তার সমস্যার সমাধান দেবার চেষ্টা করা। তা না করে সে খাতাপত্র নিয়ে জ্বর ভারতের মতো বসে আছে। হাসান বলল, লিনা কটা বাজে দেখো তো। লিনা আবার ঢোক গিলল। তার হাতে ঘড়ি নেই। সব দিন ঘড়ি থাকে, শুধু আজই নেই। ঘড়ি পড়তে ভুলে গেছে। সে যখন বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেছে, তখন তার মা দোতলার বারান্দায় এসে বলেছেন, লিনা তুই ঘড়ি ফেলে গেছিস। লিনা বলেছে, থাক লাগবে না। এটা না করে সে যদি রিকশা থেকে নেমে ঘড়িটা নিয়ে আসতো, তাহলে সময় বলতে পারত। হাসান বলল, তোমার ঘড়ি নেই? না স্যার। ঘড়ি কিনে নাও না কেন? ঘড়ি ছাড়া কি চলে? এই সময়ে সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি দেখতে হয়। ঘড়ি তো এখন বেশ সস্তা, 300-400 টাকায় সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যায়। লিনা চুপ করে রইল। তার বলা উচিত ছিল, স্যার আমার ঘড়ি আছে, আজ তাড়াহুড়ো করে অফিসে এসেছি বলে ঘড়ি আনতে ভুলে গেছি। এইসব কিছু না বলে সে মনে মনে ইয়া মুকাদ্দিমু পড়ছে। বিপদে পড়লে আল্লাহর এই নাম জপলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তারা তো এখন বিপদেই পড়েছে। রাস্তার মাঝখানে গাড়ি আটকে গেছে। অন্য কোনো সময় হলে গাড়ি বন্ধ হয়ে যাওয়াটা তেমন বিপজ্জনক হতো না। কয়েকজন টোকাই এনে গাড়ি ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে যাওয়া যেত। আজকের ঘটনা অন্য। ইয়াকুব সাহেবের অফিস থেকে বলা হয়েছে 5টা থেকে 6টার মধ্যে আসতে হবে। এই সময়ের মধ্যে এলেই স্যারের সঙ্গে দেখা হবে। ইয়াকুব সাহেবের কাছ থেকে বড় একটা কাজ পাওয়ার সম্ভাবনা। কাজটা পাওয়া খুব দরকার। লিনাদের অফিসে গত মাসে হাফ বেতন হয়েছে, এই মাসে হয়তো বেতনই হবে না। হাসান স্যারের দিকে তাকালে লিনার খুব মায়া লাগে। মানুষটা চারদিক থেকে ঝামেলায় জড়িয়ে গেছে। গত 3 মাস অফিসের ভাড়া দেওয়া হয়নি, ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়নি, টেলিফোন বিল দেওয়া হয়নি। প্রতিদিন অফিসে গিয়ে লিনা প্রথম যে কাজটা করে তা হলো টেলিফোন রিসিভারটা কানে তুলে দেয়। ডায়াল টোন আছে কিনা তার পরীক্ষা। ডায়াল টোন থাকা মানে অফিস এখনো বেঁচে আছে। লিনা। জি স্যার। কি করা যায় বলো? লিনা কি বলবে? তার মাথায় কিছুই আসছে না। তার এইভাবে খারাপ লাগছে যে মানুষটাকে সে সাহায্য করতে পারছে না। হাসান বলল, চলো গাড়ি ফেলে রেখে বেবি ট্যাক্সি নিয়ে চলে যাই। এর উত্তরেও লিনা কিছু বলতে পারল না। রাস্তার মাঝখানে গাড়ি ফেলে গেলে কি হয় কে জানে। গাড়ির মালিকদেরও এটা ভালো জানার কথা। লিনাদের গাড়ি নেই, তার কোনো আত্মীয় স্বজনদেরও গাড়ি নেই। লিনার ছোট মামা একবার একটা পুরনো ট্রাক কিনেছিলেন। কথা ছিল তিনি সবাইকে ট্রাকে নিয়ে সাভারে যাবেন। সেটা হয়নি, কারণ ট্রাক কেনার 7 দিনের মাথায় অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাক একটা মানুষ মেরে ফেললো। ছোট মামা ট্রাক বিক্রি করে দিলেন। লিনা। জি স্যার। শেষ চেষ্টা করে দেখি, গাড়ি ঠেলতে হবে। পারবে না? পারবো স্যার। তুমি একা পারবে না, আরও কয়েকজন জোগাড় করো। লিনা লোক জোগাড় করার জন্য ছুটে রাস্তা পার হতে গিয়ে রিকশার সাথে ধাক্কা খেয়ে হাত কেটে ফেলল। টপ টপ করে রক্ত পড়ছে। কিন্তু লিনা খুবই আনন্দিত যে অ্যাক্সিডেন্টের দৃশ্যটা স্যার দেখেননি। তিনি গাড়ির বনেট খুলে কি যেন করছেন। স্যার ব্যাপারটা দেখলে খুবই লজ্জার ব্যাপার হতো। লিনা কাকে বলবে গাড়ি ঠেলতে? আর বলবেই বা কিভাবে? ভাই আমাদের গাড়িটা একটু ঠেলে দেবেন? কোন ধরনের লোকদের এই কথা বলা যায়? লিনা আবার ইয়া মুকাদ্দিমু পড়তে লাগলো। তারা মতিঝিলে পৌঁছালো 6টা 17 মিনিটে। সেক্রেটারি টাইপ এক লোক শুকনা মুখে বলল, আপনাদের তো 5টার মধ্যে আসার কথা। হাসান বলল, দেখতেই পাচ্ছেন কথা মতো আসতে পারিনি। স্যার কি আছেন নাকি চলে গেছেন? স্যার আছেন, তবে সময়ের পর স্যার কথা বলেন না। কথা বলেন না কেন? গলায় কোনো প্রবলেম? কথা বলতে কষ্ট হয়? ফেরেনজাইটিস? সেক্রেটারি রাগী চোখে তাকিয়ে আছে। লিনা অনেক কষ্টে হাসি চেপে আছে। বেশিক্ষণ হাসি চাপতে পারবে বলে মনে হচ্ছে না। অথচ এখন তার হাসির সময় না, কাজটা তারা পাচ্ছে না। সেক্রেটারি লিনার দিকে তাকিয়ে আছে। এখন যদি তিনি লিনার হাসি দেখে ফেলেন তাহলে খুব সমস্যা হবে। লিনা অফিস ঘর দেখতে লাগলো। কি সুন্দর সাজানো অফিস, সবকিছু ঝকঝক করছে। এক একজনের বসার জায়গায় কাঁচ দিয়ে ঘেরা। প্রত্যেকের সামনে একটা করে কম্পিউটার।
এরকম একটা কাঁচের ঘর যদি লিনার থাকতো। হাসান তার পকেটে হাত দিতে দিতে বলল, আপনাদের এখানে কি সিগারেট খাওয়া যায়? সেক্রেটারি বলল, না, সিগারেট খেতে হলে বারান্দায় গিয়ে খেতে হবে। আপনাদের বস ইয়াকুব সাহেব তো সিগারেট খান, তিনিও কি বারান্দায় গিয়ে খান? আপনি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছেন কেন? হাসান বলল, আমি নিজেকে ওনার সঙ্গে তুলনা করছি কারণ আমরা একই গোত্রের। উনি একটি কোম্পানির মালিক, আমিও একটি কোম্পানির মালিক। যত ছোট কোম্পানি হোক না কেন, আমি মালিক তো বটে। দ্বিতীয় যুক্তি আরও কঠিন, আমরা দুজনেই হোমোস্যাপিয়েন্স, মানব সম্প্রদায়ের সদস্য। এমন না যে উনি মানুষ আর আমি বন মানুষ। লিনা হাসি চেপে রাখতে পারল না, তার এত আনন্দ লাগছে। স্যার মানুষটাকে যুক্তিতে একেবারে ধরাশায়ী করে ফেলেছেন। সেক্রেটারির চেহারাটাই এখন কেমন ছাগলের মতো হয়ে গেছে। লিনা মনে মনে বলল, তুই যদি আরও কিছুক্ষণ স্যারের সঙ্গে কথা বলিস তাহলে তোর চেহারা পুরোপুরি ছাগল হয়ে যাবে। থুতনি দিয়ে ছাগলের মতো ফিনফিনে দাড়ি বের হবে রে হাদারাম। হাসান সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, আমি যে এসেছি এই খবরটা স্যারকে দিন। উনি যদি দেখা করতে না চান কোনো সমস্যা নেই, চলে যাব। দেখা হবে না, টাইমের পর স্যার কারোর সঙ্গে দেখা করেন না। ভাই আপনার নাম কি? নাজমুল করিম। হাসান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, নাজমুল করিম সাহেব, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমি যে দেরি করে হলেও এসেছি, এই খবরটা স্যারের কাছে পৌঁছানো দরকার। আপনার হয়তো জানা নেই, উনি আমাকে জরুরি তলব করেছেন। প্রয়োজনটা আমার চেয়ে ওনার বেশি। কোনো একদিন স্যারের সঙ্গে আমার দেখা হলো, আমি তাকে বললাম যে আমি এসেছিলাম, কিন্তু সামান্য দেরি হয়েছে বলে আপনি দেখা করতে দেননি। সেটা কি ভালো হবে? নাজমুল করিম তাকিয়ে আছে। সে সামান্য ধাঁধায় পড়েছে, কিন্তু আগের সিদ্ধান্ত বদলাবে এরকম মনে হচ্ছে না। হাসান বলল, আচ্ছা ঠিক আছে, বিদায়। নাজমুল করিম বলল, বসুন কিছুক্ষণ, স্যার এখন চা খাচ্ছেন। চা খাওয়া শেষ হলে খবর দিয়ে দেখব, তবে লাভ হবে না। আমি এখানে 5 বছর যাবৎ চাকরি করছি, কোনোদিন স্যারকে দেখিনি 6টার পর কারোর সঙ্গে অফিসে কথা বলতে। হাসান বলল, আমি বরং এই ফাঁকে সিগারেট টেনে আসি। আপনাদের বারান্দাটা কোন দিকে বলুন তো? লিনা সবুজ রঙের সোফায় বসে আছে, তার খুবই টেনশন লাগছে। এখন যদি ইয়াকুব সাহেব বলেন দেখা হবে না, তাহলে কি হবে? হাসান স্যার লজ্জা পাবেন। এই মানুষটা লজ্জা পাচ্ছে, ভাবতেই খারাপ লাগে। লিনার সামনে সুন্দর একটা চায়ের কাপ ভর্তি হালকা লিকারের রং চা। নাজমুল করিম সাহেব এই চায়ের কাপ তার সামনে রেখেছেন। মানুষটাকে শুরুতে যত খারাপ মনে হচ্ছিল, এখন ততটা মনে হচ্ছে না, বরং ভালো মানুষ বলেই মনে হচ্ছে। লিনা চায়ের কাপে চুমুক দিল, সুন্দর গন্ধ, চিনিও দেওয়া হয়েছে পরিমাণ মতো। লিনা নাজমুল করিমের দিকে তাকিয়ে বলল, চাটা খুব ভালো। নাজমুল করিম বলল, আমাদের বাগানের চা। আমরা মৌলভীবাজারে একটা চায়ের বাগান কিনেছি, ছোট বাগান, 450 একর। এখন লিনা নাজমুল করিম মানুষটাকে অনেক বেশি ভালো লাগছে। সে বলেনি স্যার একটা বাগান কিনেছেন, কিংবা আমাদের কোম্পানি একটা বাগান কিনেছে। সে বলেছে আমরা একটা চা বাগান কিনেছি। আমরা বলাটাই কঠিন। মালিকের সম্পদ নিয়ে কেউ অহংকার করছে, শুনতেই ভালো লাগে। নাজমুল করিমের টেবিলের উপর রাখা ইন্টারকম বেজে উঠল। লিনার বুক ধড়ফড় করা শুরু হয়েছে। এক্ষুনি জানা যাবে যে ইয়াকুব সাহেব তাদের সঙ্গে দেখা করবেন না, কারণ তারা 1 ঘন্টারও বেশি দেরি করে এসেছে। ইয়াকুব সাহেবের মতো মানুষদের কাছে প্রতি সেকেন্ডের অনেক দাম, সেখানে 1 ঘন্টা 10 মিনিট, ইম্পসিবল। লিনা চায়ের কাপ রেখে দিয়ে শক্ত হয়ে বসে আছে। তার ডান পায়ে টনটনে ব্যথা। যে কোনো টেনশনে ইদানিং তার এই সমস্যা হচ্ছে, পা ব্যথা করছে। কোনো একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। টেনশনে মানুষের বুক ব্যথা করে, কিন্তু পা ব্যথা করে না। তার বেলায় সবকিছু এমন উল্টা কেন? নাজমুল করিম ইন্টারকমের রিসিভার রেখে লিনার কাছে এগিয়ে এসে বলল, স্যার আপনাদের ডাকছেন। ইয়াকুব সাহেবের কামরাটা পুরোটাই কাঠের। মেঝে, দেয়াল, মাথার উপরের ফলস সিলিং সবই কাঠ। ঘরে ঢুকেই প্রথমে যে কথা মনে আসে তা হলো, বাহ সুন্দর তো। তারপর আসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রশ্ন। লিনা কোনো কিছুই খুঁটিয়ে দেখছে না। সে তাকিয়ে আছে ইয়াকুব নামের মানুষটার দিকে। সে মনে মনে ভাবছে, ইয়াকুব নামের এই মানুষটার সঙ্গে তার যদি হঠাৎ কোথাও দেখা হতো, তাহলে কি সে বুঝতে পারত ইনি অসম্ভব বিত্তবান একজন মানুষ? কাঠের বড় গোল টেবিলের পিছনে ছোট্ট চেয়ারে বৃদ্ধ একজন মানুষ জবুতবু হয়ে বসে আছে। মাথার চুল ছোট ছোট করে কাটা। মাথা কামানোর পর চুল গজালে যেমন দেখায় তেমন দেখাচ্ছে। ভদ্রলোকের মনে হয় সাদা রঙের প্রতি দুর্বলতা আছে। তার পরনের পায়জামা পাঞ্জাবি সাদা, গায়ে সাদা চাদর জড়িয়ে রেখেছেন, চাদরটাও সাদা। ভদ্রলোকের গায়ের রঙও অতিরিক্ত সাদা। গোল মুখ, তীক্ষ্ণ চোখ জলজল করছে। লিনার যে ব্যাপারটা ভালো লাগলো তা হচ্ছে, ভদ্রলোক খুব আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। ইয়াকুব সাহেবের মতো মানুষরা যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে কেউ অন্যদের দিকে এত আগ্রহ নিয়ে তাকায় না।
আগ্রহ করে তাকানোকে বিত্তবানরা দুর্বলতা মনে করেন। তোমার নাম হাসান, কেমন আছো? হাসান বলল, ভালো। ইয়াকুব সাহেব লিনার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, তোমার নাম কি? লিনা বলল, স্যার আমার নাম লিনা। তুমি কেমন আছো? ভালো আছি স্যার। ইয়াকুব সাহেব হঠাৎ খুব ব্যস্ত ভঙ্গিতে ড্রয়ার খুললেন। মনে হচ্ছে জরুরি কোনো কিছু তার হঠাৎ মনে পড়েছে। জরুরি ব্যাপারটা শেষ করে কথা শুরু করবেন। ইয়াকুব সাহেব ড্রয়ার খুলে একটা কাগজ বের করতে করতে বললেন, তোমাদের সঙ্গে মোবাইল টেলিফোন নেই তো? যদি থাকে অফ করে রাখো। আমার জটিল কোনো সমস্যা হয়েছে। মোবাইল টেলিফোনের রিংয়ের শব্দে চট করে মাথার যন্ত্রণা শুরু হয়। নর্মাল টেলিফোনে হয় না। আমার ধারণা সমস্যাটা মানসিক। রিনা বলল, স্যার আমাদের সঙ্গে কোনো মোবাইল টেলিফোন নেই। ইয়াকুব সাহেব বললেন, নেই কেন? তোমাদের এত বড় ফার্ম। হাসান বলল, স্যার আমাদের ফার্ম বড় না, খুব ছোট। ইয়াকুব সাহেব হাসানের দিকে ঘুরে বসে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, কত ছোট? তোমাদের অফিসে লোক কতজন? হাসান বলল, সব মিলিয়ে 4 জন ছিল, একজনের চাকরি চলে গেছে, এখন 3 জন, আমি, লিনা এবং একজন অফিসের পিয়ন। কার চাকরি চলে গেল? হাদিউজ্জামান বলে একজন ছিল, ম্যানেজার। চাকরি কেন গেল? টাকা পয়সার হিসেবে গন্ডগোল করেছে? অনেকটা সেরকমই। 3 জনে অফিস চালাতে পারছো? জি পারছি। আমরা যখন কোনো কাজ পাই তখন লোক ভাড়া করি। তোমরা কি আমার বাগানের চা খেয়েছো? লিনা বলল, জি স্যার। চায়ে গন্ধ কেমন? সুন্দর গন্ধ স্যার। ইয়াকুব সাহেব আবারও টেবিলের ড্রয়ার খুললেন। লিনার কাছে মনে হলো তিনি একটা ঘড়ি বের করেছেন। এই ঘরে কোনো ঘড়ি নেই, কিংবা একটু পরপর ড্রয়ার খোলা হয়তো বা তার অভ্যাস। বড় মানুষদের অনেক বিচিত্র অভ্যাস থাকে। ইয়াকুব সাহেব লিনার দিকে তাকিয়ে বললেন, আমার হাতে যে জিনিসটা দেখছো এর নাম স্টপ ওয়াচ। আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের ভেতর তুমি আমার বাগানের চায়ের একটা নাম দেবে। আমি বাগানের চা মার্কেটিং করব, চায়ের নাম খুঁজছি। তুমি মনে করো না যে শুধু তোমাকে নাম জিজ্ঞাসা করা হচ্ছে। যারা আমার বাগানের চা খেয়েছে তাদের প্রায় সবাইকেই প্রশ্ন করেছি। 1 মিনিট সময় দিয়েছি। তাদের সবার নামই লেখা আছে। যার নাম শেষ পর্যন্ত ঠিক করা হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। লিনা ভীত গলায় বলল, আমার মাথায় কোনো নাম আসছে না স্যার। ইয়াকুব সাহেব প্যাডের একটা কাগজ ছিঁড়ে লিনার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই কাগজে তোমার নাম লেখো। এখন আমি স্টপওয়াচ চালু করছি। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তুমি তো পরীক্ষা দিতে বসনি। টপ টপ করে ঘাম পড়ছে। আশ্চর্য তো। লিনার হাত পা কাঁপছে। কি কাণ্ড! হঠাৎ সে এমন ঝামেলায় পড়বে কে জানতো। চায়ের নাম কিছু তো একটা লিখতে হবে। সে কি লিখবে? এই মুহূর্তে তার মাথায় একটা নামই ঘুরছে, রবীন্দ্রনাথের কবিতার বই সঞ্চয়িতা। সে নিশ্চয় চায়ের নাম সঞ্চয়িতা রাখতে পারে না। টিভিতে অ্যাড যাবে সঞ্চয়িতা চা খান। এ ধরনের কোনো নাম কাগজে লিখলে ইয়াকুব নামের মানুষটা বিরক্ত হবেন। তিনি হয়তো ভাববেন লিনা তার সঙ্গে ঠাট্টা করেছে, অথচ সে ঠাট্টা করছে না। সে কারোর সঙ্গেই ঠাট্টা করতে পারে না। আশ্চর্য, আল্লাহ তাকে এমন গাধার মতো মগজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? সঞ্চয়িতা ছাড়া আর কোনো নাম কেন তার মাথায় আসছে না? ইয়াকুব সাহেব বললেন, সময় শেষ। নামটা কাগজে লিখে পেপার ওয়েট দিয়ে চাপা দাও। এসো এখন কাজের কথা শুরু করা যাক। ইয়াকুব সাহেব আবারও ড্রয়ারে হাত দিলেন। ড্রয়ার থেকে খুব সুন্দর কাজ করা কাঠের বাক্স বের করলেন। বাক্স খুলে সিগারেট বের করে নিজে একটা সিগারেট ধরিয়ে বাক্স হাসানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, সিগারেটের নিকোটিনে শরীর অভ্যস্ত থাকলে সিগারেট ধরাও। জটিল আলোচনার সময় নিকোটিনের সাপ্লাই তোমার প্রয়োজন হতেও পারে। বয়সজনিত কারণে আমাকে সমীহ করার কোনো কারণ নেই। হাসান সিগারেট ধরালো। ইয়াকুব সাহেব চেয়ারে হেলান দিতে দিতে বললেন, আমি তোমাদের একটা কাজ দেখেছি। হাসান বলল, কোন কাজটা দেখেছেন? জুমলা সাহেবের বাগান বাড়ির সামনে তুমি একটা ওয়াটার বডি তৈরি করেছো। সেখানে একটা পরীর মূর্তি আছে। মূর্তিটা পানিতে ডুবে আছে, শুধু তার চোখ দেখা যাচ্ছে। আমি এই কাজটা দেখে মুগ্ধ হয়েছি। হাসান বলল, থ্যাংক ইউ স্যার। তুমি ওই কাজটা শেষ করনি কেন? হাসান বলল, জুমলা সাহেবের সঙ্গে আমার মতের মিল হলো না। উনি বললেন, মূর্তি যদি পানিতে ডুবে থাকে তাহলে এত টাকা খরচ করে মূর্তি বানানো হলো কেন? আমি ওয়াটার বডিতে জলপথের ব্যবস্থা করেছিলাম। উনি চাইলেন বিদেশি বড় বড় পাতার কি যেন গাছ। আমি বললাম কাজ করব না। উনি আমার সব পেমেন্ট আটকে দিলেন। হাসান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মতো বড় মানুষদের সঙ্গে কাজ করার একটা প্রধান সমস্যা হলো আপনাদের অর্থ আছে কিন্তু রুচি নেই। আপনারা নিজের স্বাধীনতায় বিশ্বাস করেন, কিন্তু যাকে কাজ করতে দিচ্ছেন তার স্বাধীনতায় বিশ্বাস করেন না। ইয়াকুব সাহেব বললেন, তোমার ধারণা তোমার রুচি খুব উন্নত। হাসান বলল, আমার কল্পনার ক্ষমতা ভালো। বিত্তবান মানুষরা কল্পনা করতে পারেন না।
তারা বাস্তব নিয়ে এত ব্যস্ত থাকেন যে কল্পনা করার সময় পান না। কল্পনা না করতে করতে কল্পনা করার ক্ষমতাই নষ্ট হয়ে যায়। তারা যখন কোনো পরিকল্পনা করেন তখন আকাশে পরি উঠছে এই কল্পনাই করেন। একটা পরি যে পানিতে ডুব দিয়েও থাকতে পারে এই কল্পনা তারা করতে পারেন না। ইয়াকুব সাহেব বললেন, তোমার কথা সত্যি হলে ধরে নিতে হবে যে আমার কল্পনা করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। হাসান কিছু বলল না। ইয়াকুব সাহেব বললেন, পরে কোনো এক সময় এ বিষয়ে আমরা তর্ক করব, আজ কাজের কথা বলি। জি বলুন। আমার একটিমাত্র মেয়ে, সে তার কন্যা নিয়ে স্বামীর সঙ্গে থাকে ভার্জিনিয়াতে। আমার মেয়ের নাম শ্যামা, শ্যামার কন্যাটির নাম এলেন। এলেনের বয়স 5। আগামী জুনের 9 তারিখে এলেনের বয়স হবে 6 বছর। হাসানের মনে হলো ইয়াকুব সাহেব বৃদ্ধ বয়সজনিত সমস্যায় ভুগছেন। বৃদ্ধ বয়সে লোকজন কথা বলতে বেশি পছন্দ করে। তাদের অবচেতন মনের কোনো অংশ হয়তো সিগন্যাল পাঠায়, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যা কথা বলার তাড়াতাড়ি বলে নাও। বৃদ্ধ তার মেয়ে এবং নাতনির যে ইতিহাস শুরু করেছে তার সঙ্গে হাসানের কাজের সম্পর্ক কি? হাসান, জি স্যার। জয়দেবপুরের শালবনে আমার 200 বিঘার মতো জমি আছে। একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি করার জন্য জায়গাটা কিনেছিলাম, পরে আর ইন্ডাস্ট্রি করা হয়নি। জায়গাটা পতিত পড়ে আছে। আমি সেখানে একটা পার্কের মতো করতে চাই, শিশু পার্ক। পার্কে কি থাকবে? কি থাকবে সেটা তুমি ঠিক করবে। তোমার রুচি আছে, কল্পনা শক্তি আছে। আমার যেহেতু টাকা পয়সা আছে, তোমার লজিক অনুসারেই রুচি এবং কল্পনা শক্তি থাকার কথা না। আমি তোমার রুচি এবং তোমার কল্পনার উপর ভরসা করছি। হাসান বিব্রত ভঙ্গিতে বলল, আপনি আমার কথায় রাগ করবেন না। আপনি পার্ক নিয়ে কি ভাবছেন আমার তা জানা দরকার। ইয়াকুব সাহেব বললেন, আমি কিছুই ভাবছি না। আমি শুধু ভাবছি 6 নম্বর জন্মদিন এলেন ওই পার্কে করবে এবং সে মুগ্ধ হয়ে ভাববে এত সুন্দর জায়গা বাংলাদেশের মতো দরিদ্র দেশে আছে। সেজন্য বিস্ময়ে অভিভূত হয়ে বলে, মা আমি এখন এখানেই থাকবো, আমি স্টেটসে আর ফিরে যাব না। আমি আমার নিম্নমানের কল্পনা দেখতে পাচ্ছি, সে নিজের মনে ছুটাছুটি করছে। যাই দেখছে সে বিস্মিত হচ্ছে। সে ছুটে গেল জঙ্গলে, সেখানে বিশাল সাইজের ডাইনোসর। এমনভাবে বানানো হয়েছে যেন ডাইনোসরগুলি কংক্রিটের নয়, জীবন্ত। বুঝতে পারছো? হাসান বলল, জি পারছি। ইয়াকুব সাহেব আবার বলা শুরু করলেন, এলেন মুগ্ধ হয়ে ছুটছে। হঠাৎ দেখলো রূপকথার জগৎ, রূপকথার রাজা রানীদের প্রাসাদের মতো প্রাসাদ। এক জায়গায় দেখলো ডাইনিদের আস্থানা। ডাইনিরা বড় ডেকচিতে কি যেন রান্না বসিয়েছে, খুব সম্ভবত নরমাংস। একটা লেক থাকবে, লেকের পানি হবে ক্রিস্টাল ক্লিয়ার। লেক ভর্তি রঙিন মাছের ঝাঁক। লেকের উপর নৌকা থাকবে। ও আচ্ছা, নকল জলপ্রপাত থাকবে। একটা সুড়ঙ্গ থাকতে হবে। সুড়ঙ্গের ভিতর দিয়ে এলেন যখন হাঁটবে, সে নানান বিস্ময়কর ব্যাপার দেখতে দেখতে এগুবে। সুড়ঙ্গ যেখানে শেষ হবে সেখানে তার জন্য একটা বিস্ময় অপেক্ষা করছে। বিস্ময়টা কি তা আমি জানি না, জানতেও চাই না। হাসান, এত বড় দায়িত্ব একভাবে নেবার সাহস কি তোমার আছে? হাসান বলল, আছে। আপনার বাজেট কত? ইয়াকুব সাহেব বললেন, তোমার কত দরকার? হাসান বলল, কত দরকার আমি বুঝতে পারছি না। ইয়াকুব সাহেব বললেন, আমি তোমার বানানো পানিতে ডুবে থাকা পুরীটা দেখেছি। তুমি যদি সাহস করে বলো আমি পারবো, তাহলে তুমি পারবে, বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। হাসান বলল, কাজ শুরুর সময় সবাই এরকম বলে, বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। কাজ কিছুদূর আগাবার পরেই বাজেট সমস্যা শুরু হয়। ইয়াকুব সাহেব বললেন, শখের কাজে কখনো বাজেট সমস্যা হয় না, শখের বাজেট সব সময় থাকে। হাসান বলল, শখের একটা সমস্যাও আছে স্যার, শখ বেশি দিন থাকে না। আপনি কিছু বুঝার আগেই দেখবেন শখ চলে গেছে। ইয়াকুব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, হাসান শোনো, প্রতিটি মানুষই আলাদা, সেই হিসেবে এক একজন মানুষের শখের স্থায়িত্ব এক এক রকম। হাসান বলল, স্যার আপনি পুরো কাজটা করতে চাচ্ছেন এলেন নামের 5 বছরের একটা মেয়েকে মুগ্ধ করার জন্য। ধরুন কোনো কারণে মেয়েটি বলল সে এবার বাংলাদেশে আসতে পারছে না, পরে কোনো এক সময় আসবে, তখনও কি আপনার শখ থাকবে? এলেন আসবে, কারণ আমি তাকে দেখতে চেয়েছি। আমি অসুস্থ, আমি একজন ডাইং পেশেন্ট। ডাক্তার বলে দিয়েছেন খুব বেশি হলে আমি 2 বছর বাঁচব। এই অবস্থায় এলেন আসবে না তা হয় না। তারপরও যদি না আসে কোনো ক্ষতি নেই। আমার মুখের কথার দাম অনেক বেশি। আমার সঙ্গে তোমার সেরকম পরিচয় নেই বলেই তুমি দ্বিধায় ভুগছো। ঠিক মতো বলো, তুমি কি কাজটা করতে পারবে? পারবো, যদি মানি সাপ্লাই ঠিক থাকে আমি পারবো। কিছু দূর কাজ করার পর টাকার জন্য হাত গুটিয়ে বসে থাকতে হলে আমি পারবো না। জুন মাসের 9 তারিখে পার্কের গেট খোলা হবে, পারবে? পারবো। প্রশ্নটা আবার করছি, জুন মাসের 9 তারিখে পার্কের গেট খোলা হবে, পারবে? পারবো। ভালো, হাত বাড়াও, আমার সঙ্গে হ্যান্ডশেক করো। হাসান বলল,
আপনার সঙ্গে হ্যান্ডশেক করার আগে আমার কিছু কথা আছে স্যার। বলো। আমি কাজটা আমার মতো করব, সেখানে আপনি কিছু বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না এই ডাইনোসরটা এরকম কেন, সাইজে ছোট কেন, কিংবা এই ডাইনোসরটার মুখ বাঁকা কেন। ইয়াকুব সাহেব বললেন, আমি এলেনের সঙ্গে জুন মাসের 9 তারিখেই প্রথম পার্কে যাব। আমি কোথায় কি করছি এ নিয়ে আপনার সঙ্গে আলাপ করব না। ইয়াকুব সাহেব বললেন, আলাপের প্রয়োজন দেখছি না। হাসান বলল, আপনি আমার কোম্পানির নামে প্রথম চেক আগামীকাল ব্যাংকে জমা দেবেন। চেকে কত টাকার অঙ্ক বসানো হয়েছে সেটা দেখে আমি বুঝতে পারবো আপনি আমার কাছ থেকে কি চাচ্ছেন। কাজ শুরু হবে আগামীকাল থেকে। এই টাকা যখন শেষ হবে তখন আপনাকে বলবো, আপনি আরেকটা চেক দেবেন। ইয়াকুব সাহেব বললেন, তোমার রেমুনারেশন কি? হাসান বলল, জুন মাসের 9 তারিখে পার্ক যেদিন খোলা হবে সেদিন আপনি যদি ইচ্ছা করেন আমাকে রেমুনারেশন দিবেন, ইচ্ছা না করলে দিতে হবে না। ইয়াকুব সাহেব বললেন, তোমার কোম্পানির নাম, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কার করে এই কাগজে লিখে দাও। হাসান লিখল। লিখতে গিয়ে সে লক্ষ্য করলো তার হাত কাঁপছে, বড় বড় নিঃশ্বাস পড়ছে, মনে হচ্ছে অতিরিক্ত উত্তেজনায় জ্বর এসে যাচ্ছে। ইয়াকুব সাহেব বললেন, এখন কি আমরা হ্যান্ডশেক করতে পারি? হাসান হাত বাড়িয়ে দিল। ইয়াকুব সাহেব বললেন, তোমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার ক্যাশিয়ারকে বলছি চেক রেডি করতে। চেক সঙ্গে করে নিয়ে যাও। আমি 1 কোটি টাকার একটা চেক লিখছি। রিনার কাছে মনে হলো ভূমিকম্প হচ্ছে, ঘর বাড়ি দুলছে, তার চোখে পানি এসে যাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি সামলাতে। চোখের পানি সামলানো মনে হয় কঠিন হবে। কোনো একটা বাথরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলে কেমন হয়? এদের অফিস এত সুন্দর, বাথরুমগুলো নিশ্চয়ই খুব সুন্দর হবে। টেবিলের উপর পেপার ওয়েটে চাপা দেওয়া কাগজে লিনা যে চায়ের নাম লিখেছে তার জন্যও ভয় ভয় লাগছে। বিশ্রী একটা নাম দেওয়ার কারণে ইয়াকুব সাহেব তাদেরকে হয়তো রাগ করে কাজই দেবেন না। কায়দা করে কাগজটা সরিয়ে ফেললে হয় না? লিনা চায়ের নাম লিখেছে ইয়া চা। মাথায় শেষ মুহূর্তে ইয়াকুব সাহেবের নামটা এসেছে। ইয়াকুব সাহেবের নামের সঙ্গে মিলিয়ে ইয়া চা। ছি, কি ছেলে মানুষই। লিনার মা সুলতানা সন্ধ্যা 7টা থেকে বাড়ির বারান্দায় এসে দাঁড়াচ্ছেন। মেয়ে অফিস থেকে ফিরতে এত দেরি করছে কেন? এত দেরি তো কখনো হয় না। ঢাকা শহরের অবস্থা ভালো না, ছেলেরাই সন্ধ্যার পর বের হয় না। সেখানে লিনা একটা মেয়ে, 22 বছর বয়সী বাচ্চা মেয়ে। টেনশনে সুলতানার মাথা ধরে গেছে, এখন সামান্য ধরেছে। লিনা আসতে যত দেরি করবে মাথা ধরা ততই বাড়তে থাকবে। একসময় ব্যথাটা মাইগ্রেনে চলে যাবে। তখন দরজা জানালা বন্ধ করে বিছানায় ছটফট করা ছাড়া কোনো উপায় থাকবে না। তার মাইগ্রেন জগৎ বিখ্যাত, একবার ব্যথা উঠলে 3-4 দিন থাকে। সুলতানার ছোট মেয়ে বিনা বারান্দায় এসে মার পাশে দাঁড়ায়, হাসি মুখে বলে, মা তুমি একবার ঘরে যাচ্ছ, একবার বারান্দায় আসছ, এই করে মোট 21 বার ঘর বারান্দা করে ফেলেছ। আমি বসে বসে গুনলাম। সুলতানা বলল, তাতে তোর কি সমস্যা? বিনা বলল, বিরক্তি লাগছে মা, একই জিনিস কেউ 2 বার করলেই আমার বিরক্তি লাগে, তুমি 21 বার করছো, বিরক্তি লাগবে না? তার চেয়ে একটা কাজ করো, আমি মোড়া এনে দিচ্ছি, তুমি বারান্দায় বসে থাকো। সুলতানা বললেন, চুলায় গরম পানি দিয়ে রাখ, লিনা এসেই গরম পানিতে গোসল করে, পানিটা রেডি থাকুক। আপাকে আসতে দাও মা, আগেই গরম পানি কি জন্য? এমনও তো হতে পারে আপা আসবেই না। সুলতানা তীক্ষ্ণ গলায় বললেন, আসবে না মানে? বিনা বলল, ঠাট্টা করলাম মা, আর কখনো এরকম ঠাট্টা করবি না। আচ্ছা যাও, করব না। একটা বেবি ট্যাক্সি এসে থেমেছে মা, আপার মতো দেখতে একটা মেয়ে নামছে, এই দেখো তোমার দিকে তাকিয়ে হাসছে, একটু হাতটা নাড়ো তো মা। সুলতানার মাথা ধরা দূর হয়েছে, তার এতই আনন্দ লাগছে যে চোখে পানি এসে যাচ্ছে। অথচ এত আনন্দিত হবার কিছুই নেই, মেয়ে তো ঘরে ফিরবেই। চাকরি করে যে মেয়ে সে 2-1 দিন দেরি করে ফিরবে, এটাও তো স্বাভাবিক। লিনা ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। সুলতানা দরজা খুলে দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর থাকার চেষ্টা করছেন, পারছেন না। মুখে হাসি এসে যাচ্ছে। ধূপধাপ শব্দটা তার আনন্দ বাড়িয়ে দিচ্ছে। মেয়েটার সব কাজে এত শান্ত, শুধু সিঁড়ি দিয়ে উঠবার সময় দৌড়ে উঠবে। কোনো একদিন পা পিছলে একটা ঘটনা না ঘটায়। মেয়েটাকে ধমক দিতে হবে, আজ না, অন্য কোনো দিন দিলেই হবে। লিনা ঘরে ঢুকেই বলল, রান্না কি মা? সুলতানা বললেন, সিমের বিচি দিয়ে শিং মাছ, করলা ভাজি আর ডাল, ঘরে বেগুন আছে, তুই চাইলে ভেজে দেব। লিনা বলল, সব রান্না নর্দমায় ফেলে দাও তো মা, সব ফেলে দিয়ে হাঁড়ি পাতিল ধুয়ে ফেলো। সুলতানা অবাক হয়ে বললেন, কেন? আজ বাইরে থেকে খাবার আসবে, ছাড় খাবার পাঠাবেন। সুলতানা বললেন, খাবার পাঠাবেন কেন? লিনা বলল,
আজ আমরা বিরাট একটা কাজ পেয়েছি মা, এই উপলক্ষে খাবার আসবে, খুবই রোমাঞ্চকর ঘটনা। গোসল করে এসে তোমাকে বলবো। গোসলের পানি কি গরম আছে মা? সুলতানা লজ্জিত হয়ে রান্নাঘরের দিকে ছুটলেন। তার মেয়েটা অফিস থেকে ফিরেই গরম পানি দিয়ে গোসল করতে চায়, এটা তিনি খুব ভালো করেই জানেন। তারপরেও পানিটা গরম থাকে না, এই দোষটা তার। সুলতানা মনে মনে ঠিক করে ফেললেন, এই ভুল আর হবে না। লিনা বাথরুমে গোসল করছে। বাথরুমের দরজা অর্ধেক খোলা। দরজার ওপাশে মোড়া পেতে বিনা বসে আছে। গোসল করতে করতে বিনার সঙ্গে গল্প করা লিনার অনেক দিনের পুরনো অভ্যাস। গল্পগুজবের এই অংশে সুলতানা বেগম থাকেন না, কারণ তিনি লক্ষ্য করেছেন তাকে দেখলেই দুই মেয়ে গল্প থামিয়ে দেয়। এতে তিনি খুবই কষ্ট পান। নিজেকে বোঝানোর চেষ্টা করেন তাদের ব্যক্তিগত গল্প থাকতেই পারে, যে গল্প মাকে শোনানো যায় না। সুলতানার মন তাতে শান্ত হয় না। দুই বোনের গল্পের এই অংশে তিনি মন খারাপ করে রান্নাঘরে বসে থাকেন। বিনা বলল, তোমাদের কোম্পানি বড় একটা কাজ পেয়েছে, তাতে তুমি এত খুশি কেন? তুমি তো মাসের শেষে শুধু বেতনটাই পাবে, বাড়তি কিছু তো পাবে না। লিনা বলল, আমাদের কোম্পানি কাজ পেয়েছে এই জন্যই আমি খুশি। আমাদের অবস্থা যে কি খারাপ যাচ্ছিল। স্যার শুকনো মুখে অফিসে বসে থাকতেন, কি যে মায়া লাগতো। তোমার তো আপা মায়া বেশি, মায়ের বস্তা নিয়ে ঘুরবে না, একসময় বিপদে পড়ে যাবে। তোমার জন্য একটা আনন্দ সংবাদ আছে আপা। কি আনন্দ সংবাদ? ফিরোজ ভাই রাতে খেতে আসবে, কাজেই গোসলের পর ভালো একটা শাড়ি পরো। যে শাড়ি তুমি পরবে বলে এনেছো, এই শাড়ি পরলে তোমাকে কাজের বুয়ার বোন বলে মনে হবে। লিনা লজ্জিত গলায় বলল, মনে হলে মনে হবে, ও আসবে বলে কি ইস্ত্রি করা শাড়ি পরে বসে থাকতে হবে? বিনা বলল, ফিরোজ ভাই তোমাকে যে শাড়িটা দিয়েছে ওইটা পরো, ফিরোজ ভাই খুশি হবে। লিনা বলল, তোর কি ধারণা ও কি শাড়ি দিয়েছে মনে করে বসে আছে? এইসব নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। শাড়ি দিয়েছে কিনা এটাই ওর মনে নেই। বিনা বলল, মনে না থাকলে তুমি মনে করিয়ে দেবে, কায়দা করে এক সময় বলবে, তুমি যে শাড়িটা দিয়েছিলে ওইটা পরেছি। আপা শাড়িটা নিয়ে আসি। নিয়ে আয়। তোমার স্যার আজ কি খাবার পাঠাবে? জানি না কি পাঠাবেন, ভালো কিছু অবশ্যই পাঠাবেন, ওনার নজর খুবই উঁচু মানের। বিনা গম্ভীর গলায় বলল, আপা তুমি তোমার স্যারের যে কোনো প্রসঙ্গ উঠলেই বেশ গদগদ ভাব করো। এটা আমাদের সামনে করাও খুব ভালো কথা, ফিরোজ ভাইয়ের সামনে কখনো করবে না, ছেলেরা এইসব জিনিস নিতে পারে না। লিনা বলল, তোকে জ্ঞান দিতে হবে না। বিনা বলল, এখন তোমাকে একটা দামি উপদেশ দেব, উপদেশটা শুনলে তোমার ভালো হবে। কি উপদেশ? দেরি না করে ফিরোজ ভাইকে বিয়ে করে ফেলো, ব্যাপারটা অনেক দিন থেকে ঝুলছে, আর ঝোলা ঠিক হবে না। লিনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এই নিঃশ্বাস তৃপ্তি এবং আনন্দের। তার ছোট বোনটা উপদেশ দিতে ভালোবাসে। উপদেশ দেবার এই স্বভাব সে পেয়েছে বাবার কাছ থেকে। বাবা উপদেশ দিতে খুব পছন্দ করতেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি গম্ভীর ভঙ্গিতে উপদেশ দিতে চাইলেন, আমার দুই মেয়ে কোথায়? তোমরা আমার কয়েকটা কথা শোনো। উপদেশ ভাবলে উপদেশ, আদেশ ভাবলে আদেশ, এই বলেই তিনি মাথা চুলকাতে লাগলেন। লিনার ধারণা কোনো উপদেশ তার মনে আসছিল না। যতদিন যাচ্ছে বিনা বাবার ফটোকপি হয়ে যাচ্ছে। হাসান বাড়ি ফিরল রাত 10:30টায়। মিস্ত্রিকে গাড়ি দেখিয়ে ফিরতে দেরি হলো। তার ইচ্ছা ছিল গোলাপ কিনবে। পান্থপথের সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়ায়। ফুল বিক্রি করা মেয়েরা ছুটে আসে। সস্তায় খুব ভালো ফুল পাওয়া যায়। 200 টাকার ফুলে গাড়ির পিছনের সিট ভর্তি হয়ে যাবার কথা। বেছে বেছে আজকে কোনো সিগন্যাল পড়ল না। হাসান একটানে চলে এলো। গ্যারেজে গাড়ি রেখে কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে গেল। হাসানের স্ত্রী নাজমা মনে হয় দরজা ধরেই দাঁড়িয়েছিল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। হাসান ভেবে পেল না নাজমা এত রেগে আছে কেন। রাগের কোনো কারণ কি সে ঘটিয়েছে? নাজমার কোনো আত্মীয়ার বিয়েতে তাদের দুজনের যাবার কথা ছিল, সে ভুলে গেছে। নাজমার বাবা বেলায়েত হোসেন চিটাগাং থাকেন, তিনি খুবই অসুস্থ। তার কি কোনো খারাপ খবর এসেছে? নাজমা বলল, কটা বাজে জানো? হাসান হাসি মুখে বলল, জানি না, সঙ্গে ঘড়ি নেই, ঘড়ি ফেলে গেছি। অনুমান করতে পারো কটা বাজে? 9:30 কিংবা 10। হাসান শার্ট খোলার জন্য বোতামে হাত দিয়েছে। নাজমা বলল, শার্ট খুলবে না। হাসান বলল, ব্যাপার কি? ব্যাপার কি তুমি তা জানো না? হাসান তার মুখের হাসি চেপে ধরে রাখার চেষ্টা করছে। সে তার স্ত্রীকে ভালো একটা খবর দেবে, তার জন্য পরিবেশ তৈরি করতে হবে। নাজমা রাগে গজগজ করছে। এই অবস্থায় তাকে বিশাল কাজ পাবার আনন্দময় খবর দেওয়া যায় না। হাসান বলল, ঘটনাটা কি বলো তো? অফিসে যাবার সময় তুমি দেখে যাওনি অন্তরে 102 জ্বর? জ্বর বেড়েছে নাকি? তুমি বলে গিয়েছিলে বিকেলে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বলেছ কি বলনি? ভুলে গেছি, জরুরি একটা কাজ ছিল। দেখে গেলে ছেলে জ্বরে ছটফট করছে, তারপরেও ভুলে গেলে? এখন জ্বর কত?
104 পর্যন্ত উঠেছিল, এখন 102। তাহলে তো মনে হয় কমা শুরু করেছে। কমা শুরু করেছে কি করেনি এই ডাক্তারির কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি না। এক্ষুনি অন্ধুকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এত রাতে ডাক্তার পাবো? 9টার দিকে তো ডাক্তাররা ক্লিনিক বন্ধ করে বাড়ি চলে যায়। বাড়ি চলে গেলে তুমি ডাক্তারের বাড়িতে যাবে। আচ্ছা, যাচ্ছি। আমি তোমার অফিসে মেসেজ দিয়েছিলাম, পাওনি? আমি বিকেলে অফিসে ছিলাম না। তুমি যে অফিসে ছিলে না সেই খবর আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে। তুমি তোমার পিএকে নিয়ে বের হয়েছো 3টার সময়। এতক্ষণ কি তার সঙ্গেই ছিলে? সারাক্ষণ গায়ে মেয়ে মানুষের বাতাস না লাগালে ভালো লাগে না? হাসান কিছু বলল না। অন্তু ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থাতেই চাদর পেঁচিয়ে তাকে গাড়িতে নিয়ে তুলতে সে চোখ মেলে হাসানকে দেখে হেসে ফেলল। বাবা! তার গা ভর্তি জ্বর, চোখ লাল, ঠোঁট ফুলে গেছে, ঠোঁটের কোনায় হাসি চিকমিক করছে। অন্তুর বয়স 8। বয়সের তুলনায় সে খুবই গম্ভীর। শুধু বাবা আশেপাশে থাকলে তার গাম্ভীর্য থাকে না। জ্বর বাঁধিয়েছিস নাকি রে বেটা? হুম। খুব ভালো করেছিস। অন্তু আগ্রহ নিয়ে বলল, খুব ভালো করেছি কেন বাবা? অন্তু জানে তার বাবা উল্টাপাল্টা কথা বলে, কথা শুনলে মনে হয় ভুল, আসলে ভুল না। বাবা যখন বলেছে জ্বর হয়ে ভালো হয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। ভালোটা কি তা সে বুঝতে পারছে না। হাসান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, জ্বর বাঁধিয়ে ভালো করেছিস, কারণ জ্বর হবার কারণেই তোকে নিয়ে সবাই ব্যস্ত। কেউ পানি ঢালছে, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, স্কুলে যেতে হচ্ছে না। আমার স্কুল যেতে ভালো লাগে না বাবা। আমারও লাগে না। আমার ক্ষমতা থাকলে সব স্কুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। অন্তু আনন্দে হেসে ফেলল। সে আগেও লক্ষ্য করেছে একমাত্র বাবাই তার মনের কথাগুলো জানে, আর কেউ জানে না। অন্তু বলল, বাবা তুমি সুপারম্যান হলে ভালো হতো। কিরকম ভালো? সুপারম্যানদের পাওয়ার থাকে, পাওয়ার দিয়ে তারা সব জ্বালিয়ে দিতে পারে, টিভিতে দেখেছি। কোন চ্যানেলে? কার্টুন চ্যানেলে। আমি সুপারম্যান হলে তুই কি হতি? সুপারম্যানের ছানা? ধ্যাত, সুপারম্যানদের কোনো ছানা থাকে না। বাবা আমার নাক দিয়ে সর্দি পড়ছে, গাড়িতে টিস্যু আছে? টিস্যু ফিস্যু নেই, শার্টের কোনায় সর্দি মুছে ফেল। মা বকবে। মা জানলে তবেই না বকবে। নাকে সর্দি হয় কেন বাবা? নাকটা হলো নদীর মতো। বর্ষার সময় নদীতে যেমন পানি আসে, নাকে সেইভাবে সর্দি আসে। নাকে সর্দি আসলে বুঝতে হবে শরীরে বর্ষা নেমেছে। ধ্যাত বাবা তুমি মিথ্যুক হয়ে যাচ্ছ। তা একটু একটু হচ্ছি। অন্তু, ডাক্তারের কাছে না গেলে কেমন হয় বলতো? অন্তু উৎসাহের সঙ্গে বলল, খুব ভালো হয় বাবা। হাসান বলল, ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে চল দুজনে খানিকক্ষণ রাস্তায় ঘুরি, আইসক্রিমের দোকান থেকে 2-1টা আইসক্রিম কিনে খাই। বাবা আমি চকলেট ফ্লেভার খাবো, তুমি কোনটা খাবে? হাসান বলল, আমি খাবো ভ্যানিলা, তবে তোর চকলেটের কোণে একটা কামড় দেব। ছোট করে কামড় দিও বাবা। আমার মুখের যে সাইজ আমি সেই সাইজেই কামড় দেব, এর চেয়ে ছোট করে কামড় দিব কিভাবে? আমার মুখ কি তোর মতো ছোট? অন্তু বলল, আমি কি তোমার ভ্যানিলা আইসক্রিমের কোণে একটা কামড় দিতে পারি? হাসান বলল, না, আমি সব কিছু শেয়ার করতে রাজি আছি, আইসক্রিম শেয়ার করতে রাজি না। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলল। বাবা যা বলেছে তা হলো অন্তুর একেবারে মনের কথা। অন্তুও বাবার মতো আইসক্রিম শেয়ার করতে পারে না। অন্তু কিছুতেই বুঝতে পারে না পৃথিবীতে শুধুমাত্র বাবা কি করে তার মনের কথাগুলো বুঝে ফেলে, আর কেউ তো বুঝতে পারে না। বাবা, কিরে বেটা, শরীর খারাপ লাগছে বাবা? মাথা যন্ত্রণা হচ্ছে? হুম। দেখি মাথাটা আমার কাছে নিয়ে আয় তো, জ্বর দেখি। অন্তু মাথায় এগিয়ে দিল। হাসান জ্বর দেখল, অনেক জ্বর। একজন ডাক্তার আসলেই দেখানো দরকার। হাসপাতালগুলি সারা রাত খোলা থাকার কথা। শিশু হাসপাতালে নিয়ে গেলে কেমন হয়? শিশু হাসপাতাল কোন দিকে তাও মনে পড়ছে না। অন্তু বলল, বাসায় যাব বাবা। হাসান বলল, তোর জ্বর বেড়েছে রে বেটা, একজন ডাক্তার দেখে তারপর চল বাড়ি যাই। কোনটা আগে করব, আইসক্রিম না ডাক্তার? আইসক্রিম খাবো না বাবা, আমাকে কোলে নাও। গাড়ি চালাতে চালাতে কোলে নেব কিভাবে? তুই বরং এক কাজ কর, আমার গায়ে হেলান দিয়ে বসে থাক। ছেলেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে হাসানের 11:15 বেজে গেল। ডাক্তার কোনো ওষুধ দেয়নি। প্রথম দিনের জ্বরে কিছু বোঝা যায় না। জ্বর কমানোর জন্য সাপোজিটরি দিয়েছে, প্রচুর তরল খাবার খেতে বলেছে। হাসান ছেলেকে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে চলে এলো। সিগারেট খাবে, দিয়াশলাই নেই। রান্নাঘর থেকে দিয়াশলাই নিতে হবে। নাজমা বলল, খবরদার এখন সিগারেট খাবে না, হাত মুখ ধুয়ে আসো। ভাত খাবে। রাত 12টা পর্যন্ত আমি খাবার নিয়ে বসে থাকতে পারবো না। খাবারের কথায় হাসানের মনে পড়ল লিনার বাসায় তার খাবার পাঠানোর কথা। ওরা সবাই নিশ্চয়ই না খেয়ে অপেক্ষা করছে। খুবই ভুল হয়েছে।
এত রাতে খাবারের দোকান কি খোলা আছে? পুরান ঢাকার কিছু রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে, ওদের মোগলাই খাবার খেতে ভালো। নাজমা বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, কি চিন্তা করছো? হাসান বলল, আমাকে এখন একটু বের হতে হবে। কোথায়? হাসান চুপ করে আছে। সে অন্য এক বাসার জন্য খাবার কিনতে যাবে, এটা বলা মোটেই যুক্তিসঙ্গত হবে না। কি বলা যায় হাসানের মাথায় আসছে না। কি হলো, কোথায় যাবে? জরুরি কাজ আছে, একজনকে খবর দিতে হবে। পরিষ্কার করে বলো তো, ঝেড়ে কাশো। ঝেড়ে কাশার কিছু নেই, আমার খুবই জরুরি কাজ। নাজমা শান্ত গলায় বলল, রাতে ফিরবে? হাসান বলল, রাতে ফিরবো মানে? রাতে কোথায় থাকবো? রাত 12টার সময় জরুরি কাজে যাচ্ছ, 2টার সময় ফেরার চেয়ে না ফেরা ভালো না? তুমি শুধু শুধু রাগ করছো নাজমা। আমি মোটেই রাগ করছি না, আমি একটা সুন্দর সাজেশন দিলাম। আচ্ছা শোনো, তোমার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবরটা এখন শুনবে নাকি রাত 2টার সময় যখন বাসায় ফিরবে তখন শুনবে? ভালো খবরটা কি? নিতুরও জ্বর এসেছে, 102। এটা ভালো খবর হলো কিভাবে? আমাদের অসুখ বিসুখ হলে তুমি তো মনে হয় আনন্দিতই হও, এজন্যই বলছি ভালো খবর। হাসান সিগারেট ধরালো। খুব ক্লান্তি লাগছে, তারপরেও সে গাড়ি নিয়ে বের হলো। গাড়ির তেল একেবারে শূন্যের কোঠায়, কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে। ফিরোজ ঘড়ি দেখে বলল, লিনা 12টা বাজতে 5 মিনিট বাকি, আমার তো মনে হয় না খাবার আসবে। ঘর যা আছে তাই দিয়ে দাও, খিদে লেগেছে। লিনা রান্নাঘরে গেল। সুলতানা বুদ্ধি করে ভাত চড়িয়ে দিয়েছিলেন, তিনি বেগুন ভাজতে বসলেন। বেসনে বেগুন ডুবিয়ে ভাজা, বেগুন বিস্কিটের মতো শক্ত থাকে, ফিরোজ খুব পছন্দ করে। সুলতানা লিনার দিকে তাকিয়ে বলল, তুই এমন মুখ কালো করে আসিস কেন? খাবার আসেনি এই অপরাধ তো তোর না, উনি ভুলে গেছেন হয়তো। লিনা বলল, স্যার ভুলে যাবার মানুষ না, খাবার ঠিকই আসবে, সবাই যখন খেতে বসবে তখন আসবে। সুলতানা বলল, খেতে খেতে খাবার যদি চলে আসে তাহলে তো ভালোই, তুই রান্নাঘরে বসে আছিস কেন? যা ফিরোজের সঙ্গে গল্প কর। আমার গল্প করতে ইচ্ছে করছে না মা, মাথা ধরেছে। বেশি মাথা ধরেছে? হুম। তুই অতিরিক্ত টেনশন করিস, তোর হয়েছে আমার মতো স্বভাব, টেনশন করা। লিনা বলল, মা আমার একটা ব্যাপার নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমার ধারণা স্যার গাড়ি নিয়ে বের হয়েছেন, গাড়ি আবার নষ্ট হয়েছে। স্যারকে আমি বলবো এবার যেন অবশ্যই একটা নতুন গাড়ি কেনেন। বলিস? ভাঙ্গা একটা গাড়ির মধ্যে উনি কি পেয়েছেন কে জানে। ফিরোজ বিনার সঙ্গে ভূতের গল্প করছে, বিনার খুবই বিরক্তি লাগছে, তারপরেও ভাব করছে যেন সে আগ্রহ নিয়ে শুনছে। 6-7-এ পড়া মেয়েদের কাছে এইসব গল্প ভালো লাগতে পারে। বিনা এবছর অনার্স ফাইনাল দেবে, তার সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্সের একজন ছাত্রীর কাছে ভূতের গল্প করাটাও তো ক্রাইম। বুঝলে বিনা, আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম প্ল্যানচেট করব, তবে নর্মাল যে প্ল্যানচেট করা হয় সেরকম না, একটু অন্য রকম। হিন্দুয়ানি মতে মৃত আত্মাকে আহ্বান করা, এটাকে প্ল্যানচেট বলে না, বলে চক্র। গোল করে হাতের উপর হাত রেখে বসতে হয়, মানুষ লাগে বেজোড় সংখ্যক। একজনের বাম হাতের উপর অন্যজনের ডান হাত থাকে, সবাইকে পাক পবিত্র হয়ে বসতে হয়, শুদ্ধ মনে আত্মাকে আহ্বান করতে হয়। বিনা বলল, ফিরোজ ভাই খাবার দেওয়া হয়েছে, খেয়ে তারপর গল্পটা শেষ করুন। ফিরোজ বলল, খেয়ে গল্প করা যাবে না, 12টা বাজে, আমাকে মেসে ফিরতে হবে। তাহলে গল্পটা অন্য আরেকদিনের জন্য তোলা থাকুক। তুমি কি গল্পটা ইন্টারেস্ট পাচ্ছ না? খুবই ইন্টারেস্ট পাচ্ছি। আসুন খেতে আসুন, খেতে খেতে গল্প করুন, আপাও শুনবে। আপা আবার ভূতের গল্প খুবই পছন্দ করে। সে কোথায়? আপা বারান্দায় দাঁড়িয়ে আছে, আবার এখনো ধারণা তার স্যার খাবার পাঠাবে। ফিরোজ বিরক্ত গলায় বলল, পাঠালে পাঠাবে, তার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে নাকি? লিনার চরিত্রের মধ্যে বাড়াবাড়ি ব্যাপার আছে, বাড়াবাড়ির ব্যাপারটা আমার পছন্দ না। বিনা বলল, খেতে আসুন ফিরোজ ভাই। আরেকটা কথা, আপার কোনো বদনাম আমার সামনে করবেন না, এটা আমি খুবই অপছন্দ করি। আপার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে তৈরি হয়নি, কোনোদিন হবে বলেও মনে হয় না। আপার বদনাম শুনলে এজন্যই ভালো লাগে না। ফিরোজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাড়াবাড়ির প্রবণতা তোমার মধ্যেও আছে। বিনা বলল, থাকুক, সব মানুষ তো একরকম হয় না, আমরা দু বোন একটু আলাদা। ফিরোজ বলল, আমার কেন জানি খিদে মরে গেছে, খাবার সময় পার হয়ে গেলে আমি খেতে পারি না। তোমরা খেয়ে নাও, আমি বরং চলি। 12:30টায় মেসের গেট বন্ধ করে, ডাকাডাকি করে দারোয়ান ডাকতে গেলে ম্যাচের ম্যানেজার বিরক্ত হয়। আপনি খাবেন না? খেতে চাচ্ছি না। ফিরোজ ভাই আপনি অকারণে রাগ দেখাচ্ছেন, রাগ দেখাবার মতো কিছু হয়নি। আপনি না খেলে আপা খুব কষ্ট পাবে,
মা কষ্ট পাবে। আমার কিছু যাবে আসবে না, আমি সহজে কষ্ট পাই না। ফিরোজ খেতে বসলো। ফিরোজের সঙ্গে খেতে বসলো বিনা। লিনা খাবে না। তার মাথা ধরা হঠাৎ এমন বেড়েছে যে সে মাথা তুলতে পারছে না। সে ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাত 1টার মতো বাজে। সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং নিচু গলায় গল্প করছেন। লিনা যখন ছোট ছিল তখন সে কি করত সেই গল্প। লিনা চুপ করে আছে। সে মার কথা শুনে যাচ্ছে, নিজ থেকে একটা কথাও বলছে না। সুলতানা একসময় বললেন, কাজটা তুমি ভুল করেছিস মা। লিনা বলল, কি ভুল করলাম? ফিরোজ তোকে এতবার খেতে ডাকলো, তুই খেতে এলি না। বেচারা একা একা খেয়েছে। একা তো খায়নি, বিনার সঙ্গে ছিল। বিনার থাকা আর তোর থাকা কি এক হলো? আমার মাথা ধরেছিল মা, আমি মাথায় তুলতে পারছিলাম না। ফিরোজ হয়তো ভেবেছে তোর ছাড়া খাবার পাঠায়নি, এই দুঃখে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস। ভাবলে ভেবেছে, আমার দুঃখ হওয়াটাই তো স্বাভাবিক। কলিং বেল বাজছে। লিনা চমকে উঠল। কেউ কি এসেছে? স্যার আসেননি তো? লিনা ধরফর করে উঠে বসল। বিনা এসে ঘরে ঢুকে বাতি জ্বালালো। সুলতানা বললেন, কে এসেছে রে? বিনা বলল, আপার স্যার এসেছেন, একগাদা খাবার নিয়ে এসেছেন। সুলতানা তীক্ষ্ণ চোখে বড় মেয়ের দিকে তাকালেন। লিনা কাঁদছে, তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। চোখে পানি আসার মতো কোনো ঘটনা তো ঘটেনি। মেয়ের চোখে পানি কেন?